জি, মাননীয় সদস্য বলেন। কালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাননীয় তথ্য উপদেষ্টাকে ভারতে ঢুকতে দেওয়া হয়নি এবং আমি যতটুকু জেনেছি যথাযথ কূটনৈতিক চিঠি দেওয়ার পরেও 2 ঘন্টা দিল্লি ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে তাকে বসিয়ে রাখা হয়েছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাননীয় তথ্য উপদেষ্টা শেষ পর্যন্ত অনুমতি দেওয়া হলেও তিনি ফিরে এসেছেন। এ ব্যাপারে কি আসলে আমাদের কূটনৈতিক ব্যর্থতা কি এবং এ ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং একটা 300 বিধিতে মন্ত্রী বিবৃতি আমি দাবি করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য, এটা পয়েন্ট অফ অর্ডার হলো না, তবে আপনি নোটিশ দিতে পারেন, তখন বিবেচনা করব। ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, এখন আমি দাবি নম্বর 25 উত্থাপনের জন্যে মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামকে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ফকির মাহবুব আনাম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী প্রস্তাব করছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ খাতে 2026 সালের 30 জুন তারিখ সমাপ্য অর্থবৎসরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 722,46,15,000 টাকা মঞ্জুর করা হোক। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, এ ব্যাপারে সমঝোতা অনুযায়ী আমি এটিকে সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের প্রস্তাব মতো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 722,46,15,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 25 সংসদে গৃহীত হলো। এখন আমি দাবি নম্বর 27 উত্থাপনের জন্য মাননীয় মহিলা শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেনকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি এজেডএম জাহিদ হোসেন, মাননীয় মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রী প্রস্তাব করছি যে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় খাতে 2026 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বছরে প্রয়োজনীয় উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 293,45,59,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় মন্ত্রী, প্রস্তাবটি আবার উত্থাপন করুন। একটু ভুল হয়েছে মনে হয়, আবার উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আমরা প্রস্তাব করছি যে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় খাতে 2026 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের প্রয়োজনীয় উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 293,35,59,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, আমি প্রস্তাবটি সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জনাব আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেনের প্রস্তাব মতো মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 293,35,59,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে।
অতএব দাবি নম্বর 27 সংসদে গৃহীত হলো। আমি এখন দাবি নম্বর 30 উত্থাপনের জন্য মাননীয় তথ্য ও প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের পক্ষে মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরীকে দাবি উত্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি ইয়াসির খান চৌধুরী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী, প্রস্তাব করছি যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় খাতে 2026 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থবছরের প্রয়োজনীয় উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 112,58,10,00,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের পক্ষে মাননীয় প্রতিমন্ত্রী প্রস্তাব মতো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 112,58,10,00,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 30 সংসদে গৃহীত হলো। আমি এখন দাবি নম্বর 32 উত্থাপনের জন্যে মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের পক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে উত্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের পক্ষে প্রস্তাব করছি যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় খাতে 2026 সনের 30 জুন তারিখে সমাপ্ত অর্থবছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 220,41,22,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ স্পিকার। আমি প্রস্তাবটি সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের পক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব মতো ধর্ম বিষয়ক মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 220,41,22,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 32 সংসদে গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন দাবি নম্বর 34 উত্থাপনের জন্য মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, দাবি নম্বর 34 স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় একটা সেবাধর্মী উন্নয়নমুখী মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের কার্যক্রম মাঠ পর্যায়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ, এছাড়া ওয়াসা সিটি কর্পোরেশনের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়। নির্বাচিত সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় 180 দিনের কর্মসূচি বাস্তবায়ন, নাগরিক সেবার কার্যক্রম বৃদ্ধি,
স্থানীয় জনগণের চাহিদা সরকার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ খাতে 2026 সালের 30 জুন মাননীয় মন্ত্রী তারিখে যে আমি পড়ছি 30 জুন তারিখে সমাপ্য অর্থ বছরের প্রয়োজনীয় উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 1,809,56,10,000 টাকা মঞ্জুর করা হোক এই প্রস্তাব রাখছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবি নম্বর 34-এর উপর 17 জন মাননীয় সংসদ সদস্য ছাঁটার প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে থেকে 3 জনকে আমি ছাঁটাই প্রস্তাব আহ্বানের জন্য ও উত্থাপনের জন্য আহ্বান জানাবো। প্রথমে মোহাম্মদ আলী আসগর, পাবনা 3, আপনার সময় 3 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আলী আসগর, পাবনা 3, প্রস্তাব করিতেছি যে স্থানীয় সরকার বিভাগ বিষয়ে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 137 স্থানীয় সরকার বিভাগ শিরোনামাধীন 34 নম্বর দাবি হইতে 400 টাকা হ্রাস করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনি 3 মিনিট বলতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে আবারও ধন্যবাদ দিতে চাই যে আমি আজকের এই মহান সংসদে 25টি দাবি প্রস্তাবের মধ্যে 16টি মিতব্যয়ী ছাঁটাই প্রস্তাব দিয়েছিলাম। তো কথা বলার সুযোগ পাইলাম একটাতে, এই জন্য আপনি সুযোগ করে দিয়েছেন, এজন্য আরেকবার আপনাকে ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আসলে আমরা খরচ করি, পরে আমরা এটার খরচ করার পরে আমরা এইটাকে অনুমোদন নেই। মাননীয় স্পিকার, এখানে আমি একটি কথা বলতে চাই যে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, ইংরেজিতে একটি প্রভাব আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি, যে আসলে এটা উল্টো হয়ে গেছে। মানে আয় বুঝে ব্যয়, কিন্তু আমরা ব্যয় বুঝে আমরা আয় করার চেষ্টা করছি। আমার মনে হয় আমরা যদি এই প্রভাবটি আমাদের জীবনে, জাতীয় জীবনে, অর্থনৈতিক জীবনে যদি কাজে লাগাতে পারতাম, আমার মনে হয় ভালো হতো। মাননীয় স্পিকার, এখানে যদি আমরা মিতব্যয়ী হতাম, আমরা যদি আমাদের মধ্যে যদি জবাবদিহিতা থাকতো, আমাদের মধ্যে যদি সৎ প্রবণতা থাকতো এবং আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই হিসাবটা যদি আমার কাছে থাকতো, তাহলে আমার মনে হয় যে এই সম্পর্ক বাজেট আজকে আসতো না। মাননীয় স্পিকার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা একটু মনে পড়ে গেল। মাননীয় স্পিকার, জুতা আবিষ্কার কবিতা তিনি রচনা করেছিলেন প্রায় 100 বছর আগে। এই জুতা আবিষ্কার কবিতার সামারি হলে এটাই যে রাজা বলেছিলেন যে আসলে রাজ্যে যেন কোনো ধুলি না থাকে, আমার পায়ে যেন ধুলি না লাগে। মাননীয় সদস্য আর 1 মিনিটে শেষ করেন, রবি ঠাকুরের বক্তব্যটা দিয়ে শেষ করেন। জি, রবি ঠাকুর জি, ধন্যবাদ মাননীয় স্পিকার। তো এখন এই ধুলি, রাজ্য থেকে ধুলি তাড়ানোর জন্য 3 দফা মন্ত্রী পরিষদের বৈঠক বসা হলো, 3 বারের বাজেট দেওয়া হলো, কিন্তু আসলে ধুলি কিন্তু ওই রাজ্য থেকে যায়নি। মাননীয় স্পিকার, শেষ পর্যন্ত একজন চর্মকার তিনি কিন্তু সিদ্ধান্ত দিয়েছিলেন যে কি রাজার পায়ে যাতে ধুলি না লাগে, না লাগলেই তো হলো। তাই রাজার পায়ে যদি একজোড়া জুতা যদি তৈরি করে দেওয়া যায়, তাহলে ওই জুতা পরে যদি রাজা যদি হাঁটেন, তাহলে তো আর মাননীয় স্পিকার ওই রাজার পায়ে তো আর ধুলি লাগবে না। এই যে 100 টাকা খরচ করে একটা জুতা কিনে দিলেই তো ধুলি সব শেষ হয়ে যায়, কিন্তু সেখানে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ হচ্ছে, তারপরেও কিন্তু আমাদের দেশে সমাধান হচ্ছে না। মাননীয় স্পিকার, আমি মনে করি যে আসলে রবি ঠাকুর। ধন্যবাদ।
ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ আমির হামজা, কুষ্টিয়া 3। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আমির হামজা, কুষ্টিয়া 3 সদস্য প্রস্তাব করিতেছি যে স্থানীয় সরকার বিভাগ বিষয়ে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 137 স্থানীয় সরকার বিভাগ শিরোনামাধীন 34 নম্বর দাবি হয়তো 400 টাকায় হ্রাস করার হোক, এই প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, আসলে 400 টাকায় কোটি কোটি টাকার ভেতরে 400 টাকা বলাও কেমন লাগে, কিন্তু এটা আসলে বলা লাগছে এই কারণে যেটা একটা মানে ঘৃণিত প্রস্তাবের মতো, ঘৃণা জানানোর বা ঘৃণা প্রকাশ করার একেবারে সর্বনিম্ন ভাষা মনে হয় এইটা। আমার আজকের প্রস্তাবের উপরে আলোচনার বিষয় হচ্ছে কুষ্টিয়া সদর 3 আসনের জনগণের পক্ষ থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেটের উপরে ছাঁটাই প্রস্তাব উত্থাপন করে আমার নির্বাচনী এলাকার জনগণের প্রত্যাশা ও সমস্যা সমাধানের কথা এই মহান সংসদে তুলে ধরতে চাই। আমার নির্বাচনী এলাকা কুষ্টিয়া সদর উপজেলা নিয়ে গঠিত। জেলার প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র হওয়া সত্ত্বেও স্থানীয় সরকার ব্যবস্থার বিভিন্ন সীমাবদ্ধতার কারণে এই এলাকার জনগণ কাঙ্ক্ষিত সেবা, নাগরিক সেবা থেকে এখনও পর্যন্ত বঞ্চিত হচ্ছে। মাননীয় স্পিকার, বিশেষ করে দ্রুত নগরায়ন ও জনসংখ্যা বৃদ্ধির ফলে কুষ্টিয়া পৌরসভায় যানজট, জলাবদ্ধতা, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থা, বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থার সংকট দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। শহরের বিভিন্ন সড়ক ও ড্রেন সংস্কারের অভাবে বর্ষা মৌসুমে সাধারণ মানুষের চলাচল চরম দুর্ভোগ এবং দুর্ভোগের চরম আকার ধারণ করছে। অন্যদিকে কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এখনও অনেক গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট সংস্কারের প্রয়োজন রয়েছে। বিশেষ করে বাংলাদেশের ঐতিহ্যবাহী এলাকা চাউলের জন্য খ্যাত কুষ্টিয়ার খাজানগর এবং কবুরহাট, এই এলাকাটা কুষ্টিয়ার বটতল থেকে বল্লভপুর পর্যন্ত এই 8-10 কিলোমিটার রাস্তা বাংলাদেশের ভেতরে সবচাইতে আমার মনে হয় এটা অকেজ এবং মানুষের চলাচলের জন্যে একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। সুতরাং এই অবকাঠামোর উন্নয়ন অপরিহার্য। জরুরি পানি ব্যবস্থা সরবরাহ এবং কুষ্টিয়াকে আধুনিক করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে সমস্ত বাজেটগুলো সামনে আছে এগুলোর পূর্ণাঙ্গ প্রকল্প বাস্তবায়ন আমরা দাবি করছি। ধন্যবাদ মাননীয় সদস্য। মোহাম্মদ আফজল হোসেন, কুষ্টিয়া 4। অনুপস্থিত। বেগম রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2। মাননীয় স্পিকার, এখানে তো আমার বলার কথা ছিল না, যাই হোক বলি। মাননীয় স্পিকার, কোন মন্ত্রণালয়? ঠিক আছে, পরে আপনার চয়েস মতো একটা সুযোগ দেব। মাননীয় স্পিকার, পানি সম্পদ মন্ত্রণালয় নিয়ে কোথায় কথা হচ্ছে। জি, ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের যিনি মাননীয় মন্ত্রী আছেন, মাননীয় সদস্য, যখন আসবে আপনার টার্ন, যখন আসবে পানি সম্পদ মন্ত্রণালয়ের টার্ন যখন আসবে তখন বলবেন। এখন দয়া করে বসুন। মাননীয় স্পিকার, স্থানীয় সরকার মন্ত্রণালয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী আছেন ওনার কাছে আমার প্রশ্ন যে আমাদের স্থানীয় সরকারে যে নির্বাচনগুলো হবার কথা ছিল, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, এই নির্বাচনগুলো কবে হবে? আমরা দেখেছি ইতিমধ্যেই প্রতিটি জেলায়। মাননীয় সদস্য, এক মিনিট। জেলা পরিষদে। মাননীয় সদস্য, এখন তো প্রশ্নোত্তর পর্ব চলছে না। মাননীয় স্পিকার, ওনাকে পেয়েছে, ওনাকে তো পাবো না।
প্রশ্নোত্তর পর্বে তো মাননীয় স্পিকার সুযোগ পাই না, প্রশ্ন জমা দেই, প্রশ্ন আসে না, পুরোকে হাত তুলে সেও সুযোগ পাই না। আপনি এই দাবির উপরে বক্তব্য রাখতে পারেন, কিন্তু তাহলে আর পানি সম্পদ মন্ত্রণালয়ের উপরে বক্তব্য রাখার সুযোগ পাবেন না। আপনি এখন বলবেন না পানি সম্পদ মন্ত্রণালয়ের উপরে বলবেন? মাননীয় স্পিকার, এখনই বলি, আবার কখন সুযোগ পাই বলা তো যায় না। প্লিজ গো অ্যাহেড। আমরা জেলাগুলোতে দেখেছি জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে, আপনার সময় 3 মিনিট। এবং প্রতিটি জেলা প্রশাসকই দলীয়ভাবে মনোনীত। মাননীয় স্পিকার, আমরা তো গণতন্ত্রের জন্য 10 বছর ধরে লড়াই করেছি। মাননীয় সদস্য, আগে আপনার দাবিটা উত্থাপন করুন। মাননীয় স্পিকার, এখানে মন্ত্রণালয়ে দাবি নম্বর 1,809,56,10,000 টাকার মঞ্জুরি চেয়েছেন মাননীয় মন্ত্রী। স্বাভাবিকভাবে আমি প্রতীকী মূল্য 500 টাকা হ্রাসের একটি প্রস্তাব জানিয়েছি। মাননীয় স্পিকার, আমার আজকে 25টা প্রস্তাব ছিল, 25টাতেই আমি নাম দিয়েছিলাম, কিন্তু আমাকে সকালবেলা জানানো হলো একটার বেশি বলা যাবে না। তারপরে বহু কষ্টে আমি চিফ হুইপ মহোদয়ের কাছ থেকে অনুরোধে 2টো মাত্র মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছিলাম। এর মধ্যে স্থানীয় সরকার কোত্থেকে আসলো জানি না, যাই হোক সময় মানে বুঝতে আমার কিছুটা সময় লেগেছে, সেজন্য আমি দুঃখিত। তো যে কথাটি বলছিলাম যে আমাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং সেটাও দলীয় বিবেচনায়, অথচ এই গণতন্ত্রের জন্য 2014 থেকে আরম্ভ করে 2024 সাল পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে মাননীয় স্পিকার বাংলাদেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে, কিন্তু এরপরে যখন আমরা দেখি যে স্থানীয় সরকার নির্বাচনগুলো এখন প্রায় 4 মাসের মতন হয়ে গেছে, সরকার গঠিত হয়েছে, এরপরেও কিন্তু আমরা এই ব্যাপারে কিছু জানতে পারি নাই। এবং আমাদের সংবিধান অনুযায়ী আমাদের স্থানীয় পর্যায়ের পুরো শাসন ব্যবস্থা স্থানীয় নির্বাচনের মাধ্যমে যারা প্রতিনিধি নির্বাচিত হবেন তাদের হাতে হওয়ার কথা, কিন্তু আমরা দেখতে পেলাম যে এই মন্ত্রণালয়ে যেই জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে প্রতিটি জেলায়, তাদের অধীনে জেলাগুলো শাসিত হচ্ছে। এটা কিন্তু সংবিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। সেই কারণেই মাননীয় মন্ত্রীকে আজকে আমি পেলাম, ওনার মাধ্যমে আমি আপনার কাছে প্রশ্ন রাখছি যে এই স্থানীয় সরকার নির্বাচন কবে হবে? সেই নির্বাচনে কখনো আমরা শুনতে পাচ্ছি যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অংশ নিতে পারবে, কেউ বলছেন পারবে, কেউ বলছে পারবেন না, কেউ বলছে দলীয় প্রতীকে হবে না বলে, যারা ক্লিন ইমেজের আছেন তারা পারবেন। এই বিষয়গুলো যদি মাননীয় মন্ত্রী পরিষ্কার করতেন, আমার মনে হয় এখানে আমরা যারা সংসদ সদস্য আছি, রাজনীতির সঙ্গে যুক্ত, আমাদের যেমন বুঝতে সুবিধা হতো, একইভাবে স্থানীয় প্রশাসনে যারা রাজনীতি করেন, স্থানীয় পর্যায়ে যারা রাজনীতি করেন, তাদের জন্য বুঝতে সুবিধা হতো। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপরে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। সম্পূরক বাজেটের বরাদ্দ নিয়ে আমরা আজকে এখানে বসেছি এবং সেটাকে আপনার মঞ্জুরি দেওয়া না দেওয়ার ব্যাপারে আলোচনা করছিলাম। তো এর মধ্যে আমাদের সম্মানিত সংসদ সদস্য কয়েকজন বিভিন্ন বিষয়ে অবতারণা করেছেন। তবে স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আমি তাদের আশ্বস্ত করতে পারি যে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যে আমরা সিদ্ধান্ত একমত হয়েছি সেই সিদ্ধান্তে আমরা যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। 2025-26 অর্থ বছরে মূল বাজেটে এডিপিভুক্ত প্রকল্পের সংখ্যা ছিল 218টি। এর মধ্যে স্থানীয় সরকার বিভাগের 11টি, এলজিইডির 117টি, ডিপিএইচের 37টি, ওয়াসা সমূহের 13টি ও সিটি কর্পোরেশন সমূহের 40টি। অন্যদিকে সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ সমূহের উন্নয়ন সহায়তা খাতে ব্যয় বরাদ্দ করা হয়। 25-26 অর্থ বছরে সংশোধিত বাজেটে এডিপিভুক্ত প্রকল্পের সংখ্যা ছিল 239টি। এর মধ্যে স্থানীয় সরকার বিভাগের 11টি, এলজিইডির 130টি, ডিপিএইচইর 40টি, ওয়াসা সমূহের 15টি,
সিটি কর্পোরেশন সময় 43টি এবং সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ সময়ের উন্নয়নে সহায়তা খাতে বরাদ্দ প্রদান করা হয়েছে। এছাড়া চলতি 25-26 অর্থ বছরে 21টি নতুন প্রকল্প অনুমোদন হওয়ায় উন্নয়ন কার্যক্রম পরিচালনা, নির্বাচিত সরকারের নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন, নাগরিক সেবার কার্যক্রম বৃদ্ধি, স্থানীয় জনগণের চাহিদা ও সরকার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সর্বমোট 1,809,56,10,00,000 টাকা অতিরিক্ত দাবি করা হয়েছে। সেই জন্য মাননীয় স্পিকার, আমাদের মাননীয় সংসদ সদস্যদের ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা সম্ভব হলো না বলে আমি দুঃখিত। মাননীয় সদস্যবৃন্দ মোহাম্মদ আলী আসগর, মোহাম্মদ আমির হামজা এবং রুমিন ফারহানার ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা হোক, এই মর্মে সংসদের সামনে প্রশ্ন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রস্তাব মতো স্থানীয় সরকার বিভাগ খাতে মাননীয় রাষ্ট্রপতিকে অনধিক 1,809,56,10,00,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 34 সংসদে গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, দাবি নম্বর 37 প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এখন আমি দাবি নম্বর 37 উত্থাপনের জন্য মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর পক্ষে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হককে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ রুল হক, প্রতিমন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রস্তাব করছি যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় খাতে 2026 সালের 30 জুন তারিখের সমাপ্য অর্থ বছরের প্রয়োজনীয় উন্নয়ন ব্যয় নির্বাহ কল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 75,61,95,000 টাকা মঞ্জুর করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। আমি এই দাবিটি সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের প্রস্তাব মতো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 75,61,95,000 টাকা 75,61,95,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 37 সংসদে গৃহীত হলো। দাবি নম্বর 38 বস্ত্র ও পাট মন্ত্রণালয়। আমি এখন দাবি নম্বর 38 উত্থাপনের জন্য মাননীয় বস্ত্র ও পাট মন্ত্রীর পক্ষে মাননীয় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলমকে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ শরীফুল আলম, প্রতিমন্ত্রী বস্ত্র ও পাট মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে বস্ত্র ও পাট মন্ত্রণালয় খাতে 2026 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বছরে প্রয়োজনীয় উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 45,45,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি এই প্রস্তাবটি সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় বস্ত্র ও পাট মন্ত্রীর পক্ষে মাননীয় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলমের প্রস্তাব মতো বস্ত্র ও পাট মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 45,45,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন।
আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 38 সংসদে গৃহীত হলো। দাবি নম্বর 43 ভূমি মন্ত্রণালয়। আমি এখন দাবি নম্বর 43 উত্থাপনের জন্য মাননীয় ভূমি মন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনুকে আহ্বান জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ মিজানুর রহমান মিনু, মন্ত্রী ভূমি মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে ভূমি মন্ত্রণালয় খাতে 2026 সালের 30শে জুন তারিখে সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় উন্নয়ন ব্যয় নির্বাহী প্রকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 97,71,03,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, আমি প্রস্তাবটি সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় ভূমি মন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনুর প্রস্তাব মতো ভূমি মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 97,71,03,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 43 সংসদে গৃহীত হলো। দাবি নম্বর 44 পানি সম্পদ মন্ত্রণালয়। আমি এখন দাবি নং 44 উত্থাপনের জন্য মাননীয় পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, মন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে পানি সম্পদ মন্ত্রণালয় খাতে 2026 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 2,177,04,81,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, দাবি নম্বর 44-এর উপর 18 জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি 18 জন নোটিশ প্রদানকারী সদস্যদের মধ্যে থেকে বিরোধী দল থেকে প্রাপ্ত তালিকা মোতাবেক 3 জনকে তাদের ছাঁটাই প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। প্রথমেই মোহাম্মদ আব্দুল বারী সর্দার, রাজশাহী 4। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল বারী সর্দার, 55 রাজশাহী 4, প্রস্তাব করছি যে পানি সম্পদ মন্ত্রণালয় বিষয়ে আপনার সময় 3 মিনিট। প্রকল্পে মাননীয় সদস্য 3 মিনিট আপনার সময়, বলুন। হিসাবের খাত 147 পানি সম্পদ মন্ত্রণালয় শিরোনামাধীন 44 নম্বর দাবি হইতে 400 টাকা হ্রাস করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসলে আমি ব্যক্তিগতভাবে পেশায় একজন চিকিৎসক। অর্থনীতিতে দখল না থাকলেও রাষ্ট্রের কল্যাণে আমরা পরস্পর গঠনমূলক আলোচনার মাধ্যমে এই বাজেটকে সমৃদ্ধকরণ, কার্যকরী এবং ত্বরান্বিত করা যেতে পারে। একসময় আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য ছিল নদী, নদীমাতৃক বাংলাদেশ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। কিন্তু সেই নদীর অবস্থা এখন আর ভালো নেই। নদীর প্রাণ নেই, নদীর পানি নেই। প্রত্যেকটা নদীতে চর পড়ে গেছে এবং পানির প্রবাহ কমে গেছে। নদীর 2 ধার বিভিন্ন জনের দখলে চলে গেছে। ডিসি, ইউনো মহোদয় এবং ভূমি কমিশনার থাকার পরেও কোনো অদৃশ্য কারণে এগুলো বেদখল হয়ে যাচ্ছে
আমাদের জানা নেই। আমার এলাকা বাগমারাতেও তার ধারাবাহিকতায় একটা নদী আছে, ফকিরনী নদী। সেই নদীটাও ভরাট হয়ে কোনো পানিরই প্রবাহ নেই এবং নদীর দুই ধার বেদখল হয়ে গেছে। সাথে সাথে আমার প্রথম শ্রেণীর পৌরসভা ভবানীগঞ্জ পৌরসভা, এই পৌরসভায় কোনো ডাম্পিং স্টেশন না থাকার কারণে সকল বর্জ্যগুলো সবাই নিয়ে গিয়ে ওই নদীতে ফেলে, যার কারণে যেটুকু নদীতে পানি আছে সেটা দূষিত হয়ে রোগবালাই ছড়াচ্ছে। তাই এ সমস্ত রোধকল্পে আমি মনে করি এই যে ব্যাগে একটা প্রকল্প নেওয়া হয়েছে, পদ্মা ব্যারেজ প্রকল্প, প্রায় 36,000 কোটি টাকা ব্যয় এটাতে ধরা হয়েছে এবং 8 বছর সময় লাগবে আশা করা যাচ্ছে। এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন তার মন্ত্রণালয় দুর্নীতি রোধে উনি ব্যবস্থা গ্রহণ করবেন। তাই জবাবদিহিতা প্রতিষ্ঠান এবং পানি সম্পদ মন্ত্রণালয়কে কার্যকর সংস্কারের দাবিতে এই সকল অনিয়মের কারণে আমি আমার প্রতিবাদ হিসাবে আজকের দাবি এই বিল থেকে, এই বরাদ্দ থেকে 400 টাকা হ্রাস করে পাশ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ মাসুদ পারভেজ, চুয়াডাঙ্গা 1। আপনার সময় 3 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। আমি যে প্রস্তাবটি এনেছি সেটা হচ্ছে, আমি মোহাম্মদ মাসুদ পারভেজ, চুয়াডাঙ্গা 1 সংসদ সদস্য, প্রস্তাব করিতেছি যে পানি সম্পদ মন্ত্রণালয় বিষয়ে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 147 পানি সম্পদ মন্ত্রণালয় শিরোনাধীন 44 নং দাবি হইতে 400 টাকা হ্রাস করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি যে কারণে এটা উত্থাপন করেছি সেটা হচ্ছে যে মাননীয় স্পিকার, যে চলতি অর্থ বছর চলছে সেখানে পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল 12,869 কোটি টাকা। মাননীয় স্পিকার, সেখানে আবার নতুন করে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে 2,177 কোটি 4,81,000 টাকা নতুন করে অতিরিক্ত অর্থ বরাদ্দের জন্য আজকে এখানে আবেদন করা হয়েছে এবং অনুমোদনের আবেদন করা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা জানি বর্তমান সরকারের নির্বাচনী এজেন্ডার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল খাল খনন, এবং নির্বাচনের পরপরই এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে সারা দেশে খাল খননের জন্য মাননীয় মন্ত্রী মহোদয়গণ দেশের বিভিন্ন কর্নারে চলে গেছেন। এই অতিরিক্ত বরাদ্দ থাকার পরেও যে এতগুলো টাকা লাগবে সেই বিষয়টা কি মাননীয় মন্ত্রী এবং এই মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা জানতেন না? তাহলে এই প্রস্তাবটি কেন আগে নিয়ে আসা হলো না, সেটা আমাদের প্রশ্ন। এইটা যথাসময়ে না নিয়ে আসার কারণে এবং এবছর যে অর্থ বাজেট পেশ করা হয়েছে সেই অর্থ বাজেটে আমরা দেখতে পেয়েছি যে 10,577 কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে, যেখানে 680 কিলোমিটার খাল খনন করা হবে এবং অন্যান্য আরও পরিকাঠামো নির্মাণ করার জন্য পরিকল্পনা দেওয়া হয়েছে। সেখানে এই মার্চ থেকে শুরু করে এই জুন পর্যন্ত কত কিলোমিটার খাল খনন করা হইল, এইটার কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা না থাকার কারণে মাননীয় স্পিকার এই প্রস্তাবের ছাঁটাইয়ের জন্য আমি আবেদন করেছি। মাননীয় স্পিকার, এই জবাবদিহিতার অভাবের কারণে, এই অপরিণামদর্শী হিসাবের কারণে এবং এই সংবিধানের 91 অনুচ্ছেদ অনুযায়ী সেই সুযোগ থাকার কারণে আজকে আমরা এইভাবেই দেখতে পাই বিভিন্ন মন্ত্রণালয়ে তারা বাজেটের অতিরিক্ত খরচ করে ফেলছেন, সেখানে কোনো জবাবদিহিতা নাই। এই জবাবদিহিতা না থাকার কারণে দেশের সম্পদ লোপাট হয়ে যাচ্ছে। এর পাশাপাশি আমরা দেখতে পাই পানি সম্পদ মন্ত্রণালয়ের বেশিরভাগই বক্তব্য আছে আমাদের দেশটি একটি অনেক সময় মৌসুমি আবহাওয়ার কারণে এই জুন জুলাই মাসে অতিরিক্ত বৃষ্টি হয়। এই সময়ের মধ্যে আগে যদি খাল খনন করা হয় তাহলে বৃষ্টিতে এই খালের আবার ভেঙে আবার যা তাই হয়ে যায়। তো এই জন্য শুষ্ক মৌসুমে যদি এই খাল খনন করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে যদি এই খাল খনন বাস্তবায়ন করা হয় তাহলে এই টাকাটা পরিপূর্ণ কাজে। 1 মিনিটে সাম আপ করুন। মাননীয় স্পিকার, আমরা দেখতে পাই এই খাল খননের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট ঠিকাদার তারা এই খাল খননের কাজ করে থাকেন। একসাথে অনেকগুলো খাল খননের প্রজেক্ট তারা হাতে নেন, একটা অংশ সম্পূর্ণ না করে আরেকটা অংশে চলে যান। এভাবে
তারা এই নির্ধারিত সময়ের মধ্যে খাল খনন না করতে পারার কারণে সরকারের অতিরিক্ত টাকা সেখানে বরাদ্দ দিতে হয়। মাননীয় স্পিকার, এই টাকা যেন পানিতেই না চলে যায়, এই টাকা যেন তছরূপাত না হয়ে যায়। এবং মাননীয় স্পিকার, আমার এলাকা চুয়াডাঙ্গা এলাকায় একটা মাথাভাঙা নদী আছে, সেই মাথাভাঙা নদীটি মৃতপ্রায় অবস্থায় রয়ে গিয়েছে। একটি কুমার নদ আছে, সেটা দখলপ্রায় হয়ে গিয়েছে। এই অবস্থায় থেকে এই এলাকার পানি সম্পদের সুস্থ ব্যবস্থাপনার জন্য অভাবের কারণে এবং এই মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত যারা আছেন তাদের অব্যবস্থাপনার কারণে আমি এই মন্ত্রণালয়ে আনিত যে অতিরিক্ত বরাদ্দ, সেই বরাদ্দ থেকে প্রতীকী প্রতিবাদ স্বরূপ 400 টাকা কর্তনের আবেদন করছি মাননীয় স্পিকার। ধন্যবাদ আপনাকে। পরবর্তী বক্তা মাননীয় সদস্য আখতার হোসেন, রংপুর 4। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আখতার হোসেন, সংসদ সদস্য 22 রংপুর 4 প্রস্তাব করছি যে পানি সম্পদ মন্ত্রণালয় বিষয়ে আলোচনা উত্থাপনকল্পে হিসাবের খাত 147 পানি সম্পদ মন্ত্রণালয় শিরোনামাধীন 44 নং দাবি হইতে 500 টাকা হ্রাস করা হোক। মাননীয় স্পিকার, এটা একটা প্রতীকী প্রস্তাবনা। আমরা এখানে কারো বাজেট আটকিয়েও রাখতে পারবো না। সংখ্যা আমাদের কম, আমরা হ্যাঁ ভোট বলি আর না ভোট বলি সেটা এখানে ম্যাটার করে না। সরকারি দল যে ভোট বলবে সেটা হ্যাঁয়ের পক্ষে বলুক আর নায়ের পক্ষে বলুক, আপনি সেই দিকে রায় দিবেন, সেটাই এখানকার বাস্তবতা। কিন্তু এখানে কিছু বিষয় বলে রাখা প্রয়োজন। পানি সম্পদ মন্ত্রণালয়ের একটা কাজের আওতার মধ্যে অনেকগুলো কাজ রয়েছে এবং এই সরকারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রচারণার বিষয় হচ্ছে খাল খনন করা। আমরা দেখেছি যে সরকার গঠন করার পর থেকেই খাল খননের একটা মহা উৎসব চলছে দেশব্যাপী। সেই খাল খনন করতে গিয়ে কোথাও সেখানে মেশিনের ব্যবহার হচ্ছে, কোথাও জনবলের ব্যবহার হচ্ছে এবং কোথাও কত কিলোমিটার খাল খনন করা হচ্ছে, কোনো বিষয়ই এখনো পর্যন্ত স্বচ্ছ কোনো পরিসংখ্যান এই সংসদে কিন্তু উপস্থাপন করা হয় নাই। এখনো পর্যন্ত আমরা জানি না যে আসলে কতটুকু পরিমাণ খাল খনন করা হয়েছে। এবং যেহেতু এই যে খাল খননের বিষয়টা সরকার তাদের একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে নিয়েছে, সেক্ষেত্রে এই খাল খননের মতো বিষয় বা পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত এই বিষয়গুলোকে এটাকে এই সম্পূরক বাজেটে নিয়ে আসার কেন প্রয়োজনীয়তা হলো? এটা তো বাজেটের যখন সময়সীমাটা যখন সামনে আসতেছে সেই সময়টাতেই এটাকে অন্তর্ভুক্ত করা সম্ভবপর ছিল, কারণ সামনের সরকারের হাতে এখনো অপরন্ত প্রায় 4.5-5 বছরের মতো সময় এখনো সরকারের হাতে আছে। তখনই এটা মূল বাজেটের সাথে এটা অন্তর্ভুক্ত করা যেতে পারত। কিন্তু বরাবরই যেটা হয়, বাজেটের সময়টাতে এক ধরনের বাজেট পেশ করা হয় এবং সম্পূরক বাজেট যখন আসে তখন একভাবে সেটাকে সমন্বয় সাধন করা হয়, যাতে করে এই বাজেটগুলোর সেই অর্থে কোনো আর হিসাবপাতি থাকে না। এবং যখনই হিসেবের বিষয়টা না থাকে, জবাবদিহিতার বিষয়গুলো না থাকে, সেই জায়গাটাই কিন্তু নানাভাবে অর্থগুলো তছরূপ হওয়ার মতো বিষয়গুলো ঘটে। আমরা জানি যে আমাদের দেশে একটা নদীমাতৃক দেশ এবং সেখানে অবশ্যই পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে অনেকগুলো কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু এখন এই যে বর্ষাকাল চলে এসেছে মাননীয় স্পিকার, শুধু আমার এলাকা না, গোটা বাংলাদেশের হয়েই আমি বলছি। আমি যদি আমার এলাকার কথাও বলি, যেমন তিস্তা নদী এখন কিন্তু ভাঙন চলছে। এমনই করে বাংলাদেশের প্রত্যেকটা নদীর জায়গায় গিয়ে দেখবেন সেখানে ভাঙন চলছে। সেই জায়গাগুলোতে এখন পানি সম্পদ মন্ত্রণালয়ের কাজের আওতা কতদূর, তারা কি ভাঙন রোধ করার জন্য কাজগুলো করছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু বিবেচনায় নিয়ে আসা প্রয়োজন। এছাড়াও পানি সম্পদ মন্ত্রণালয়ের আরও অনেকগুলো কাজের জায়গা রয়েছে, সেই কাজগুলো পানি সম্পদ মন্ত্রণালয় করছে কিনা সেই বিষয়গুলো বিবেচনায় নিয়ে এবং আসলেই এই যে এতগুলো টাকা প্রায় 1 মিনিটে সমাপ্ত করুন প্লিজ। নতুন করে আরো 2000 কোটি টাকার উপরে বাজেট বরাদ্দ চাওয়া হয়েছে। সেই বরাদ্দটা কি যে কাজগুলো আগে করতে চাওয়া হয়েছিল তার সঙ্গে অতিরিক্ত প্রয়োজন হচ্ছে, নাকি নতুন করে বরাদ্দ এই কাজগুলো দেওয়া হয়েছে নতুন কিছু কাজ ইনিশিয়েট করে নেওয়ার জন্য? সেই বিষয়গুলো খোলাসা হওয়া প্রয়োজন। আমরা মনে করি যে বাজেট দরকার আছে কাজের জন্য, কিন্তু সেটা অবশ্যই স্বচ্ছতার ভিত্তিতে হওয়া প্রয়োজন। সে জায়গাগুলোতে জবাবদিহিতা থাকা প্রয়োজন এবং কোন ক্ষেত্রে কাজগুলো হচ্ছে এবং কোথায় কিভাবে হচ্ছে এবং সেই জায়গাগুলোতে কোনো বৈষম্য আছে কিনা এবং কাজগুলোর ক্ষেত্রে যেন কোনোভাবে ত্রুটি বিচ্যুতি না থাকে এবং কাজগুলো যেন এমনভাবে না হয় যে এই কাজগুলো করার পরে আবারও সেখানে আবার বাজেট প্রয়োজন হয়। অর্থাৎ একবার বাধাই করা হলো, কিছুদিন পরে আবার সেখানে ভাঙন হলো, একবার একটা কাজ করা হলো সেখানে আবার বস্তা ফেলানো দরকার হলো। এইভাবে যদি বারবার যদি কাজ করা হয় সেখানে বারবারই অর্থ প্রয়োজন হবে, সেখানে বারবারই দেশের টাকা নষ্ট হবে। আমরা সেই ধরনের ব্যবস্থাপনা চাই না, আমরা একটা সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে কাজ চাই মাননীয় স্পিকার।
আমি এখন মাননীয় পানি সম্পদ মন্ত্রীকে ছাঁটাই প্রস্তাব সমূহের উপর বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 18 জন মাননীয় সংসদ সদস্য এই বিলের উপর ছাঁটাই প্রস্তাব এনেছেন। 3 জন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বিশ্লেষণ করেই বক্তব্য রেখেছেন। আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। এর মধ্যে মাননীয় সংসদ সদস্য মাসুদ পারভেজ সাহেব, আমি ওনার নির্বাচনী এলাকায় গিয়েছি এবং খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি এবং পরবর্তীতে আমি খবরও নিয়েছি সে খালটি খুব সুন্দরভাবে ওনার তত্ত্বাবধানে এবং আমাদের ডিপার্টমেন্টাল যারা রয়েছেন খুব দায়িত্বশীলতার সহিত এই খালটি খনন করা হয়েছে, যেখান থেকে আমাদের সে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন এবং ইরিগেশনে যতটুকু সহায়তা করার তাৎক্ষণিকভাবে এবং পর্যায়ক্রমিকভাবে আমাদের এলাকার কৃষক সেখানে সম্পূর্ণভাবে সুবিধাটুকু গ্রহণ করবেন এবং তা পাচ্ছেন। মাননীয় স্পিকার, 2025-26-এর বাজেটটি বিগত অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছেন। তার ধারাবাহিকতায় আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচন করার পর 17 ফেব্রুয়ারি আমরা দায়িত্ব গ্রহণ করেছি। 3 মাসের অধিক হয়েছে। এই দায়িত্বটুকু গ্রহণ করার পর আমাদের নির্বাচনী যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি অনুযায়ী 180 দিন আমাদের খাল খনন কর্মসূচির অংশ রয়েছে। আমাদের টার্গেট রয়েছে আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল আমরা পুনঃখনন বা খনন করব। এটা কমপক্ষে আমরা যতটুকু আমাদের কাছে তথ্য অনুযায়ী আমরা কাজ করছি এবং আমাদের মাননীয় সংসদ সদস্যদের অনেকেরই ডিউ লেটার রয়েছে, তাদের রিকোয়েস্ট আছে, তার ভিত্তিতেও আমরা স্পেশাল কিছু কাজও আমরা হাতে নিয়েছি। 180 দিনের যে কর্মসূচি, তার মধ্যে আমরা যে সময়টুকু পেয়েছি এ পর্যন্ত প্রায় 1000 কিলোমিটার খাল আমরা খনন এবং পুনঃখনন করেছি। আমাদের 666টি খাল ইতিমধ্যে আমরা খননের কাজ হাতে নিয়েছি। মাননীয় স্পিকার, আমাদের এই খাল খনন প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছতার সহিত দায়িত্বশীলতার সহিত যেন সম্পন্ন হয়, সেই দিকে আমাদের মন্ত্রণালয় আমরা একটা টিম ওয়ার্কের ভিত্তিতে নজর রেখেছি এবং দায়িত্বশীলতার সহিত এই কাজটি সম্পূর্ণ করার জন্য আমাদের অবজারভেশন রয়েছে। মাননীয় স্পিকার, 2025 এবং 26 অর্থ বছরের মূল বাজেটে পরিচালন খাতে এ পর্যন্ত 2714.14 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় এবং সংশোধিত পরিচালন বাজেটে 2593.9030 কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়। মাননীয় স্পিকার, সংশোধিত বাজেট প্রকাশ হওয়ার পর পরবর্তীতে মাননীয় সংসদ সদস্যগণ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যক্রম, পানি নিয়ন্ত্রণ অবকাঠামো, নদী ভাঙ্গনের অবস্থা পরিদর্শনের সময় এ সকল বিষয়ে জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়ে ডিউ লেটার প্রেরণ করেছিলেন। সংসদ অধিবেশনে এই বিষয়ে নিয়মিত প্রশ্ন উত্থাপন করা হয়েছিল। মাননীয় স্পিকার, বর্ণিত প্রেক্ষাপটে আসন্ন বর্ষা মৌসুমে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বাঁধ ও বিভিন্ন অবকাঠামো রক্ষার জন্য জরুরি কাজ বাস্তবায়ন করার নিমিত্ত অর্থ বিভাগ থেকে 300 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়। সে প্রেক্ষিতে অর্থ বিভাগ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দুর্যোগকালীন উপখাতে অতিরিক্ত 200 কোটি টাকা বরাদ্দ করেন। 2025-26 অর্থ বছরে পানি সম্পদ মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে 8489.86 কোটি টাকা বরাদ্দ ছিল। পরবর্তীতে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি আর এডিপিতে
এই মন্ত্রণালয়ের জন্য মোট 10,532.14 কোটি টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়, যা মূল এডিপি বরাদ্দ অপেক্ষা 2042.2816 কোটি টাকা বেশি। মাননীয় স্পিকার, এছাড়া 2025-26 অর্থ বছরের RADP চূড়ান্ত হওয়ার পর নতুনভাবে অনুমোদিত 14টি প্রকল্পে খাল ও নদী খনন এবং নদী তীর প্রতিরক্ষা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে পরিকল্পনা কমিশনে রক্ষিত বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা খাত থেকে 55.0035 কোটি টাকা থোক বরাদ্দ প্রদান করা হয়। ফলে 2025-26 অর্থ বছরে পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন 104টি প্রকল্পের অনুকূলে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট বরাদ্দ রয়েছে 10,587.1451 কোটি টাকা। মাননীয় স্পিকার, সম্পূর্ণভাবে যৌক্তিকতাকে সামনে রেখে আমরা এই বিলটি এনেছি এবং আমি অনুরোধ করব যে মাননীয় সংসদ সদস্য যারা এই ছাঁটাই প্রস্তাব এনেছেন সেটি গ্রহণ করার মতো কোনো সুযোগ ছিল না বিদায় আমি আন্তরিকভাবে দুঃখিত। মাননীয় স্পিকার, আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল বারী সর্দার, মোহাম্মদ মাসুদ পারভেজ ও আক্তার হোসেনের ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী অ্যানির প্রস্তাব মতো পানি সম্পদ মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 2,177,4,81,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 44 সংসদে গৃহীত হল। মাননীয় সদস্য, বাজেট আলোচনায় কোনো পয়েন্ট অফ অর্ডার হয় না। আপনি সংসদে নিতে চান ওনার বক্তব্যের উপরে? আচ্ছা, মাইক দেন, শাহজাহান চৌধুরীকে মাইক দেন। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমাদের পানি সম্পদ মন্ত্রী, আন্দোলন সংগ্রাম লড়াইয়ে নেতৃত্ব দানকারী শহীদুদ্দিন চৌধুরী এনি আজকে ছাঁটাই প্রস্তাবে আমাদের ভাইদের মাননীয় সংসদ সদস্যদের ছাঁটাই প্রস্তাবে উনি যেইভাবে করে বিবৃতি দিয়েছেন এবং ছাঁটাই প্রস্তাবের উপরে উনি যেই বক্তব্য দিয়েছেন, আসলে এইভাবেই তো মঞ্জুরিটা পাশ হয়। উনি আজকে এত সুন্দর করে যে কত কিলোমিটার পরিকল্পনা যা কারোজ হলো, এই জন্য আপনার কাছে অনুরোধ করব অন্যান্য মন্ত্রণালয়গুলো আমাদের ছাঁটাই প্রস্তাবে 2-3 জন মাত্র বক্তব্য রাখছি, ওনারাও যদি এই বক্তব্যের প্রেক্ষিতে বিস্তারিত বক্তব্য আমাদের কাছে দেন তাহলে এটা অত্যন্ত ভালো হয় এবং মঞ্জুরির ব্যাপারে এটাই নিয়ম। আমি শুধু এইটাই বলার জন্য দাঁড়িয়েছি। মাননীয় স্পিকার, আপনাকে আজকে শহীদুদ্দিন চৌধুরী সুন্দর বক্তব্য রেখেছেন। ধন্যবাদ মাননীয় সদস্য। এখন আমি 45 নম্বর দাবি উত্থাপনের জন্য মাননীয় খাদ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারীকে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল বারী, প্রতিমন্ত্রী খাদ্য মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে খাদ্য মন্ত্রণালয় খাতে 2026 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহ কল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 683,91,03,000 টাকা মঞ্জুর করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ,
দাবি নম্বর ৪৫-এর উপরে ১৭ জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি এদের মধ্যে থেকে বিরোধী দল থেকে প্রাপ্ত তালিকা মোতাবেক ২ জন সদস্যকে তাদের ছাঁটাই প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাবো। প্রথমেই মাননীয় সদস্য মোহাম্মদ রুহুল আমিন, চুয়াডাঙ্গা ২, আপনার সময় ৩ মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ রুহুল আমিন, চুয়াডাঙ্গা ২, প্রস্তাব করছি যে খাদ্য মন্ত্রণালয়ের বিষয়ে আলোচনা উত্থাপনকল্পে হিসাব খাত ১৪৮, খাদ্য মন্ত্রণালয় শিরোনামাধীন ৪৫ নম্বর দাবি হইতে ৪০০ টাকা হ্রাস করা হোক। মাননীয় স্পিকার, প্রতীকী হ্রাসের কথা বলার পর আমি কয়েকটি বিষয় আপনার সামনে উত্থাপন করতে চাই। মাননীয় স্পিকার, আমাদের দেশে ১,৬০,০০,০০০ অধিক মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগে। এই খাদ্য নিরাপত্তাহীনতায় যারা ভোগে, তাদের জন্য আমাদের কি করণীয়, সেই বিষয়টুকু যদি আজকের এই বাজেটে সুস্পষ্টভাবে উত্থাপিত হতো তাহলে জাতি উপকৃত হতো। ৯,৩৮,০০০ কোটি টাকার বিরাট অঙ্কের বাজেট এখানে দেখানো হয়েছে। রাজস্ব থেকে ৬,৯৫,০০০ কোটি টাকা বরাদ্দর কথা বলা হয়েছে, আহরণের কথা, যে আহরণটা আমার আপনার সাধারণ মানুষের মতো মাধ্যমেই ট্যাক্স এবং ভ্যাটের মাধ্যমে গ্রহণ করা হবে। অতীতে কোনো বছর এনবিআর তাদের টার্গেট ফ্লাপ করতে পারেনি, এবারও করতে পারবে এটা আমরা বিশ্বাস করতে পারছি না। মাননীয় স্পিকার, বাংলাদেশের বাজেট হয় কিন্তু বাজেটে কোথাও লেখা থাকে না কিভাবে ব্যাংকগুলো খালি করা হবে, কিভাবে শেয়ার বাজারের দুর্নীতি হবে, কিভাবে বেগমপাড়ায় বাড়ি করা হবে, কিভাবে বিদেশে টাকা অর্থ পাচার করা হবে। তবু হয় মাননীয় স্পিকার, আমরা সেই পথগুলো বন্ধ করে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এখানে এসেছিলাম। সম্মানিত মাননীয় স্পিকার, আজকে ওএমএসের ডিলারশিপের যে দুর্নীতি হয় খাদ্য মন্ত্রণালয়ের অধীনে, সেটা সবচেয়ে বড় দুর্নীতি। আগে আমরা ফ্যাসিস্ট আমলে যাদেরকে দেখেছিলাম, এখন উল্টো আর কিছু মানুষ সেখানে যোগ হয়েছে। যারা দলীয় পরিচয় দিয়ে চলে তারা আইনের ঊর্ধ্বে বলেই সাধারণ মানুষ বিবেচনা করে, সেই জায়গায় সুষম খাদ্য বণ্টন করা সম্ভব নয়। শস্যের আত্মসাৎ ঘটে, বিভিন্ন সময় আমরা দেখেছি গোডাউন থেকে খাদ্য হারিয়ে গেছে, তার কোনো প্রতিকার হয়নি। বাংলাদেশের মানুষ রাজনীতিবিদদেরকে ধরে পায় কিন্তু সরকারি কর্মকর্তা আমলা যারা আছেন তাদেরকে ধরে পায় না। মাননীয় স্পিকার, তাদের ধরার জন্য কি পরিকল্পনা নেওয়া যায় সেটুকু একটু বিশ্লেষণ করা উচিত। আজকে যারা এর আগে বাজেট নিরূপণ করেছেন, আজকে সেই মন্ত্রণালয় সেইভাবেই বাজেট নিরূপিত হয়েছে। এনবিআর কিভাবে টার্গেট ফিল করবে সেটা পরিকল্পনা না করে ঠান্ডা ঘরেই বাজেট হয়েছে। খাদ্যশস্য কিভাবে আমদানি হবে সেটা না ঠিক করেই ঠান্ডা ঘরে বাজেট হয়েছে। মাননীয় স্পিকার, যেই মন্ত্রণালয়গুলো এই বাজেট তৈরি করে তাদের কিছুই হয় না, কর্মকর্তাদেরও কিছু হয় না, সমস্যা শুধু রাজনীতিবিদদের। জি, আপনি অনুগ্রহ করে ১ মিনিটে আপনার বক্তব্য শেষ করুন। আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের খাদ্যশস্য পরিবহন সেক্টরে বিরাট দুর্নীতি আছে। ট্রাক ভাড়া এবং এর যারা কাজ করে থাকেন লেবার, তাদের ভিতরে যে সিন্ডিকেট এবং দুর্নীতি হয় তা নিরসনের জন্য আমি আহ্বান করতে চাই। মাননীয় স্পিকার, বাংলাদেশের যে খাদ্য গুদামগুলো আছে সেখানে শুধুমাত্র পোকামাকড়ে খেয়ে ফেলে ৮ থেকে 10% খাদ্য, তার কোনো হিসাব আমরা এখনো পর্যন্ত পাইনি। আমরা দেখতে পেলাম বর্তমান সরকার কৃষি বান্ধব হয়ে 10,000 টাকা কৃষি ঋণ মৌকুব করেছেন। আমি উদাত্ত আহ্বান রাখতে চাই, যদি এই ঋণ মৌকুবের পাশাপাশি সার এবং বীজ সহজলভ্য হয়, কৃষকের দরগোড়ায় যায়, কৃষক যে সেচ পাম্প ব্যবহার করে সেখানে যদি বিদ্যুতের দাম কম করা যায়, মৎস্য এবং কৃষি যারা ফার্মার আছে তাদেরকে যদি প্রণোদনা দেওয়া যায়, তাহলেই এই ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা শেখ মঞ্জুরুল হক রাহাত, বাগেরহাট ২, আপনার সময় ৩ মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজ মহান সংসদে 55টি ছাঁটাই প্রস্তাব উত্থাপিত হয়েছে। ধারণা নয়, সম্ভবত 55টি প্রস্তাবই এই সংসদ থেকে আউট হয়ে যাবে।
তারপরেও দেশ, জনগণ, এই জাতির কল্যাণের জন্য আমাদেরকে কথা বলতে হবে। মাননীয় স্পিকার, মূল বাজেটে খাদ্য মন্ত্রণালয়ে, মাননীয় সদস্য প্রস্তাবটা পড়েন আপনার। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি শেখ মঞ্জুরুল হক রাহাত, বাগেরহাট 2 প্রস্তাব করছি খাদ্য মন্ত্রণালয়ের বিষয়ের আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 148 খাদ্য মন্ত্রণালয় শিরোমণাধীন 45 নং দাবি হইতে 568 টাকা হ্রাস করা হোক। মাননীয় স্পিকার, মূল বাজেটে খাদ্য মন্ত্রণালয়ের জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছিল 8 মাসের মাথায় 683 কোটি টাকা কেন প্রয়োজন? এটা কি পরিকল্পনার ব্যর্থতা, নাকি আগেই কম দেখিয়ে পরে বাজেট পাশ করিয়ে নেওয়ার একটি কৌশল? আজকে আমরা প্রত্যেকটা দপ্তরে, শুধুমাত্র খাদ্য মন্ত্রণালয় নয়, প্রত্যেকটি দপ্তরে দুর্নীতি, অপচয় রোধ এগুলি দূর করার অভাবে সম্পূরক বাজেটের বিশাল অঙ্ক নিয়ে আমাদের মধ্যে বিরোধ তৈরি হয়ে যায়, আমরা কথা উত্থাপন করতে থাকি। মাননীয় স্পিকার, খাদ্য মন্ত্রণালয়ের বরাদ্দের উপর ছাঁটাই প্রস্তাবের পক্ষে আমি কয়েকটি যুক্তি তুলে ধরছি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এই মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব হলেও বাস্তবে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যর্থতা দেখতে পাই। তার মধ্যে চাল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের অভাব মন্ত্রণালয় কার্যকর ভূমিকা পালন করতে পারছে না। সাধারণ মানুষ এখনও উচ্চ মূল্যের চাপে কষ্ট ভোগ করছে এবং এই কষ্টের তাড়নায় অনেকাংশে দেখা যায় সাধারণ মানুষেরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। সরকারি খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমে প্রকৃত কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়েছে। অনেক ক্ষেত্রে সংগ্রহ লক্ষ্যমাত্রাও পূরণ হচ্ছে না। এছাড়াও শস্য সংগ্রহকালে সিন্ডিকেটের দৌরত্ব আমরা সব জায়গায় দেখতে পাই। মাননীয় স্পিকার, তৃতীয় যে বিষয়টি উল্লেখ করতে চাই, খাদ্য মজুত ও গুদাম ব্যবস্থাপনায় অব্যবস্থাপনার কারণে খাদ্যশস্য নষ্ট হওয়ার ঘটনা ঘটছে, যা জনগণের অর্থের অপচয় বলে আমরা মনে করছি। খাদ্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতি এবং আর্থিক ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে মূল বাজেট যথাযথভাবে বাস্তবায়ন না করেই সম্পূরক বরাদ্দের প্রয়োজন দেখা দিচ্ছে। মাননীয় স্পিকার, আমাকে 1 মিনিট সময় বাড়িয়ে দিবেন। মাননীয় স্পিকার, জি 1 মিনিট বলুন। যে মন্ত্রণালয় বাজার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে, খাদ্য মজুত ও কৃষকের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হচ্ছে, কাঙ্ক্ষিত মানে উন্নীত হওয়ার ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে, তাদেরকে অতিরিক্ত বরাদ্দ দেওয়ার আগে জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন বলে আমি মনে করি। এজন্য খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে আমরা প্রস্তাব করেছি, আমিও সেই প্রস্তাবকারীর মধ্যে একজন, যাতে করে অতিরিক্ত বরাদ্দ দিয়ে দুর্নীতিকে আমরা উস্কে না দিই, যেটা বরাদ্দ দেওয়া হবে সেটাই যেন ব্যবহার করে আমরা এই সমাজের পিছিয়ে পড়া মানুষদের খাদ্য অভাব দূর করতে পারি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি এখন মাননীয় খাদ্য প্রতিমন্ত্রীকে ছাঁটাই প্রস্তাব সমূহের উপর বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে সম্পূরক বাজেটের উপরে মাননীয় সংসদ সদস্য মহোদয়গণ যে বক্তব্য দিলেন তাদেরকেও ধন্যবাদ। মাননীয় স্পিকার, খাদ্য মন্ত্রণালয় মূলত চাল, ধান এবং গম সংগ্রহ করে থাকে অভ্যন্তরীণ বাজার থেকে, এবং চাল এবং গম সংগ্রহ করে বিদেশ থেকে ক্রয়ের মাধ্যমে সংগ্রহ করে। বিদেশ থেকে ক্রয়ের ক্ষেত্রে 2টি পদ্ধতি আছে, একটি টেন্ডারের মাধ্যমে ক্রয়, আর একটি G2G সরকার টু সরকার পদ্ধতিতে ক্রয়। মাননীয় স্পিকার, আমরা সকলে জানি বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকল ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং অপচয় ও দুর্নীতি বন্ধে বদ্ধপরিকর। এখানে যে প্রশ্নগুলো মাননীয় স্পিকার উত্থাপন করা হয়েছে, ধান চাল সংগ্রহের ক্ষেত্রে অভ্যন্তরীণভাবে আমরা ইতিমধ্যে যে পদক্ষেপগুলো গ্রহণ করেছি, আমাদের কৃষক ভাইয়েরা ধান দিতে পারছেন
আমাদের সংগ্রহ কার্যক্রম চলছে এবং এই জন্য বাজারে যে মাঠ থেকে যার ধান তুলে যে ধানটা বিক্রি করা হচ্ছে সে ধানটিও জায়গা ভেদে 1100-1200 টাকা দামে বিক্রি হচ্ছে এবং যে ধানটি চিকন ওটি 1500-1600 টাকা মনে 40 কেজি বিক্রি হচ্ছে এবং এই জন্য আমরা যদি পর্যালোচনা দেখি ধান সংগ্রহের ক্ষেত্রে কোথাও থেকে আমরা সে ধরনের কোনো অভিযোগ পাই নাই। এজন্য আমি অনেক মাননীয় সংসদ সদস্য মহোদয়গণ তারা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করেছেন এবং কোথাও কোথাও তারা সংগ্রহ বাড়ানোর জন্য অনুরোধ করেছেন। আমরা যত ধান আমরা পাবো তত ধানই আমরা মাননীয় স্পিকার সংগ্রহ করব, এই মর্মে আমাদের একটি কমিটি আছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে, সেই কমিটিতে সিদ্ধান্ত হয়েছে। চাল সংগ্রহের ক্ষেত্রেও একই অবস্থা, মিলাররা ইতিমধ্যে প্রায় 100% চুক্তি সম্পন্ন করেছে এবং বাকি যদি কোথাও থেকে এরকম চাল দেওয়ার জন্য চাহিদা থাকে সেটিও আমরা সংগ্রহ করব। কারণ অভ্যন্তরীণভাবে যদি আমরা বেশি সংগ্রহ করতে পারি তাহলে এটি আমাদের বৈদেশিক মুদ্রা একদিক থেকে বাঁচবে, আরেক দিক থেকে আমাদের দেশের কৃষক ভাইরাও তারা আমাদের যে সরকারি নির্ধারিত মূল্য সেই মূল্য তারা পাবে। বৈদেশিক সংগ্রহের ক্ষেত্রে মাননীয় স্পিকার G2G পদ্ধতিকেই আমরা বেশি গুরুত্ব দিয়েছি এবং আমরা বিভিন্ন দেশের সাথে আলোচনা করে যাচ্ছি। আমরা ধান বিশেষত চাল গম সংগ্রহের ক্ষেত্রে এটি অনেকটা আমাদের সফল হলেও চাল সংগ্রহের ক্ষেত্রে অতীতে দেখা যাচ্ছে সফলতা কম, তবু আমরা কাছাকাছি দেশগুলোর সঙ্গে যোগাযোগ করছি এবং আমরা চেষ্টা করছি এক্ষেত্রে সফল হওয়ার জন্য, যাতে এই খাদ্য ক্রয়ের ক্ষেত্রে যেন কোনো প্রশ্ন না ওঠে এবং কোনো প্রকারের কোনো দুর্নীতির সুযোগ যেন কোথাও না আসে। এখানে মাননীয় স্পিকার যে প্রস্তাবটি আমরা করেছি এর মধ্যে পরিচালন অর্থাৎ খাদ্যে ভর্তুকি OMS সহ খাদ্যবান্ধব বিভিন্ন কর্মসূচিতে যে খাদ্যগুলো দেওয়া হয় এখানে 294,49,55,55,000 টাকা এবং এখানে উন্নয়ন ব্যয় যেটি এটি মূলত প্রকল্প ঋণ, এখানে 389,41,48,000 টাকা এটি আমাদের সম্পূরক বাজেটে আমরা প্রস্তাব করছি এটিকে পাশ করে দেওয়ার জন্য। আমি অনুরোধ করব যে যেহেতু বছর শেষ এবং এই অর্থ ব্যয় প্রায় ব্যয় হয়ে গেছে, এজন্য এই সম্পূরক বাজেট পাশ করার জন্য মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য মোহাম্মদ রুহুল আমিন এবং শেখ মঞ্জুরুল হক রাহাদের ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় খাদ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারীর প্রস্তাব মতো খাদ্য মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 683,91,03,000 টাকা 683,91,03,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 45 সংসদে গৃহীত হলো। দাবি নম্বর 54 মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আমি এখন দাবি নম্বর 54 উত্থাপনের জন্য মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খানকে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আহমেদ আজম খান, মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, এই মহান সংসদে প্রস্তাব করছি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় খাতে 2026 সনের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন উন্নয়ন ব্যয় নির্বাহ কল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 122,19,32,000 টাকা
মঞ্জুর করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি প্রস্তাবটি সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খানের প্রস্তাব মতো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 122,19,32,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 54 সংসদে গৃহীত হলো। দাবি নম্বর 55, দুর্নীতি দমন কমিশন। আমি দাবি নম্বর 55 উত্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষে প্রস্তাব করছি যে দুর্নীতি দমন কমিশন খাতে 2026 সালের 30 জুন তারিখে সমাপ্ত অর্থবছরের প্রয়োজনীয় উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 20,79,00,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, দাবি নম্বর 55-এর উপর 4 জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি এই 4 জন নোটিশ প্রদানকারী সদস্যদের মধ্য থেকে বিরোধী দল থেকে প্রাপ্ত তালিকা মোতাবেক 2 জনকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। প্রথমেই বেগম রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2। আপনার সময় 3 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এখানে 20,79,00,000 টাকা মঞ্জুরের প্রস্তাব রাখা হয়েছে। আমি প্রতীকী হিসেবে 500 টাকা হ্রাস করবার প্রস্তাব দিয়েছি। মাননীয় স্পিকার, আমি এই দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে সার্চ করে দেখছিলাম গুগল কি বলে, বাংলাদেশের দুর্নীতিতে টপ মোস্ট পেশা দুটো কোনটা। দেখলাম 1 নম্বরে আছে রাজনীতিবিদদের নাম, 2 নম্বরে আছে আমলাদের নাম। কোনো রাজনীতিবিদ যখন পেশা হিসেবে লেখেন রাজনীতি, তখন আমি সঙ্গত কারণেই খুব অবাক হই। রাজনীতিবিদরা বেতন পান বা রাজনীতি করলে পয়সা উৎপাদন হয়, এটা সম্ভবত বাংলাদেশের মতন দেশেই সম্ভব, যেই দেশটি 2005 সাল থেকে শুরু করে 2010 পর্যন্ত টানা 5 বছর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। মাননীয় স্পিকার, আমরা বিগত সরকারের আমলে ছাগল কাণ্ড দেখেছি, বালিশ দুর্নীতি দেখেছি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সময় যে ভয়াবহ দুর্নীতি হয়েছে সেটাও দেখেছি। আমরা দেখেছি একজন পিয়ন কি করে 400 কোটি টাকার মালিক হয় এবং হেলিকপ্টার ছাড়া চলাফেরা করতে পারে না বলে তৎকালীন প্রধানমন্ত্রী নিজেই বলেছিলেন। মাননীয় স্পিকার, আমরা ব্যাংক থেকে লক্ষ কোটি টাকার লোপাট দেখেছি, ভুয়া কোম্পানির নামে অর্থ আত্মসাৎ, ইচ্ছাকৃত ঋণ খেলাপি ইত্যাদি ইত্যাদি দেখেছি। ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, হুন্ডি, ভুয়া রপ্তানি বিল মারফত টাকা কিভাবে দেশের বাইরে পাচার হয়েছে। আমরা দেখেছি মেগা প্রজেক্ট, মেগা দুর্নীতি। আমরা দেখেছি নিয়োগ, পদোন্নতি এবং সরকারি কেনাকাটায় অনিয়ম। স্বাস্থ্য খাতে মিঠু সিন্ডিকেটের দৌরাত্ম্যের কথাও কম বেশি আমরা জানি। আর সে কারণেই মাননীয় স্পিকার, আমাদের আশা ছিল যে 5ই অগস্টের পরে যখন নতুন বাংলাদেশের কথা হচ্ছে, তখন দুদককে নখদন্তহীন বাঘ থেকে আমরা একটা শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে পারব। অন্তর্বর্তীকালীন সরকার প্রস্তাব দিয়েছিল, অধ্যাদেশ তৈরি করেছিল, দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ 2025। মাননীয় স্পিকার, এই সরকার ক্ষমতায় আসার পর 100-র উপর অধ্যাদেশ আইনে পরিণত হয়েছে, কিন্তু দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ আইন করা হয় নাই। সরকারের নিয়তটা কি তা এই দুর্নীতি দমন কমিশনকে নখদন্তহীন করে রাখবার যেই সংস্কৃতি, সেখান থেকে বের না হওয়ার উদাহরণ দিয়ে স্পষ্ট হয়ে যায় এই সরকার আসলে দুর্নীতি দমন করার ব্যাপারে
কতটুকু আন্তরিক। মাননীয় স্পিকার, দুদককে শক্তিশালী করা হলে কেন সরকারগুলো ভয় পায় কিছু কিছু আমরা বুঝি। সরকারে সরাসরি যুক্ত, আমাকে 1 মিনিট বাড়িয়ে দেবেন মাননীয় স্পিকার। সরকারে 1 মিনিটে আপনি সামাপ করুন। সরকারে সরাসরি যুক্ত থাকে রাজনীতিবিদরা এবং পরোক্ষভাবে যুক্ত থাকে আমলারা। সেই কারণেই দুর্নীতি দমন কমিশন যদি শক্তিশালী হয়ে যায় তখন রাজনীতিবিদ এবং আমলাদের জন্য খুব ভালো খবর সেইটা নয়। সে কারণেই ঠিক যেভাবে একটার পর একটা ভুয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করে নাই, একইভাবে আমরা দেখতে পাচ্ছি অভ্যুত্থান পরবর্তী সরকারও দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করার ব্যাপারে মোটেও আন্তরিক নয়। এমনকি দুর্নীতি দমন কমিশনের 3 জন সদস্য কারা কারা হবেন এটাও সরকার ঠিক করে দেবে। যদিও অধ্যাদেশের মাধ্যমে যেই আইনটি করা হয়েছিল সেখানে বলা ছিল যে প্রেসিডেন্ট দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান নির্বাচন করবেন, বাকি সদস্যদের নির্বাচন করবে স্পিকার। সেটাও সরকারি দলের হাতেই থাকতো, কিন্তু সেইটুকু করবার মতন সাহসও সরকার দেখাতে পারে নাই। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। পরবর্তী বক্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, পটুয়াখালী 2। আপনার সময় 3 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি শফিকুল ইসলাম, পটুয়াখালী 2 বাউফল। দুর্নীতি দমন কমিশন বিষয়ে যে কমিশন শিরোনাম 55 যে দাবি, সেখানে 300 টাকা হ্রাস করার যে প্রস্তাব, তার বিষয়ে আমি 2-3টি বিষয় কথা আপনার সামনে উপস্থাপন করতে চাই। এখানে আমরা লক্ষ্য করি আমাদের যে দুর্নীতি দমন কমিশন, এই কমিশনের যে স্বাধীনতা নিশ্চিতকরণ, এ বিষয়ে আসলে আমরা হতাশ। কারণ দীর্ঘদিন থেকে আমরা লক্ষ্য করছি এখানে স্বাধীনতা বলে তাদের কিছু থাকে না, একটা প্রভাব তাদের উপরে বিস্তার করে। চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ স্বচ্ছ অংশগ্রহণমূলক যে সার্চ কমিটি করার কথা, সেটিও আমরা লক্ষ্য করি না, বরং পছন্দ আলোকে আমাদের চিন্তা, দৃষ্টিভঙ্গি এবং একটা আদর্শকে সামনে রেখে সেখানে তাদেরকে দেওয়া হয়। তদন্ত এবং মামলা পরিচালনা, রাজনৈতিক, প্রশাসনিক অন্য কোনো প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত হয় না। সঙ্গত কারণে কমিশনারদের যে জবাবদিহিতা, সেটিও আমরা লক্ষ্য করি না। আমরা আজকে লক্ষ্য করি যে গতকাল কুমিল্লার একটি বিষয় 300 বিধিতে এখানে আলোচনা হয়েছে, কিন্তু আলোচনা তো হওয়ার কথা ছিল যে পুলিশ পরিদর্শক নোয়াখালীর হাতিয়ায় তিনি যে ধর্ষণের সে অভিযোগ পরিবারের থেকে করা হয়েছে, সেই বিষয়ে তো আজকের স্বরাষ্ট্রমন্ত্রী আসলে এখানে বিধিতে তার আলোচনা হওয়া উচিত ছিল। এই যে প্রভাব বিস্তারের এবং নিরপেক্ষতা, নিউট্রালিটির যে আমরা একটা ডিভিশন দেখি, ডিসক্রিমিনেশন দেখি, সেই জায়গা থেকে কিন্তু এটা আমাদের মাঝে এই সংখ্যাটা তৈরি হয়। মাননীয় স্পিকার, আমরা আরেকটা বিষয় আপনার সামনে উল্লেখ করি। কমিশনারদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য স্বাধীন অভিযোগ মূল্যায়ন বোর্ড যে গঠন করার কথা, থাকার কথা, সেটির ক্ষেত্রেও আমরা খুবই দুশ্চিন্তা এবং উদ্বিগ্নের মধ্যে থাকি। কারণ এই জায়গায় যেটা বলা হয়ে থাকে যে ছোট ছোট মাছগুলো এই মাকড়সার জালে আটকা পড়ে, পোকামাকড়গুলো আটকা পড়ে, আর বড় বড় রুই কাতলাগুলো এই মাকড়সার জাল ভেদ করে এখান থেকে বেরিয়ে যায়। সঙ্গত কারণে এই দুর্নীতি দমন কমিশনকে একটা নখ দন্তহীন বাঘ হিসাবে তুলনা করা হয়। মাননীয় স্পিকার, আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে এই দুর্নীতি দমন কমিশনে যারা এখানে ভূমিকা পালন করেন, ডিজিটাল ফরেনসিক, সাইবার অপরাধ, অর্থ পাচার, বিশেষ করে এই যে 18 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এই পাচার রোধে বা এই পাচার করা টাকা ফিরিয়ে আনার ক্ষেত্রে তাদের সাথে আমি যতটুকু কথা বলার সুযোগ বিভিন্ন সময় হয়েছে, সরকারের সদিচ্ছার যে অভাব থাকে, সেই সদিচ্ছার অভাব থেকে এটা হয় না। কোনো কোনো ক্ষেত্রে প্রভাব বিস্তারের একটা বিষয় আমরা লক্ষ্য করি। সেই জায়গায় আমি প্রস্তাব করছি উচ্চ পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে সমান প্রয়োগ, যে সমান প্রয়োগটা আমাদের করার কথা, রাজনৈতিক ব্যক্তি, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, প্রভাবশালী যে কোনো ব্যক্তির বিরুদ্ধে, বিশেষ করে যদি মিডিয়ার সাথে সম্পৃক্ত কোনো প্রভাবশালী ব্যক্তি হন, তাহলে তার ধারের কাছেও যাওয়ার সুযোগ কখনো কখনো এই দুর্নীতি দমন কমিশনে যারা কাজ করেন তাদের হয় না। মাননীয় স্পিকার, আর একটা বিষয় আমরা এখানে উল্লেখ করি, সাক্ষী এবং তথ্যদাতাদের সুরক্ষা। এমনও হয় যারা এই বিষয়ে এই মাননীয় সদস্য 1 মিনিটে শেষ করুন। অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। আমরা এই যে প্রভাব বিস্তারের বিষয়টি দেখি যে সাক্ষী এবং সুরক্ষা যারা দিবেন তাদের সুরক্ষাটা দেওয়া হয় না। সঙ্গত কারণে প্রভাব বিস্তার করার যে একটা বলয় আমরা লক্ষ্য করি। আজকে আমরা এটা দেখছি, আমাদের মাননীয় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম জনাব,
ওনার এলাকার দুটো উপজেলায় কয়েকটা ইউনিয়ন হয়েছে। একটা ইউনিয়নে ওনার পরিবারের, ওনার বংশের নামে, মীর বাড়ি বংশের নামে একটা ইউনিয়নের নাম করা হয়েছে। ওনার 2 সন্তানের নামে, দিগন্ত এবং সীমান্ত 2 সন্তানের নামে 2টা ইউনিয়নের নাম করা হয়েছে। এটা যদি বর্তমান সময়ের একটা পরিস্থিতি হয়, আমরা মাননীয় প্রধানমন্ত্রী ওনার পরিবারের সদস্যের নামে একটা প্রতিষ্ঠান করতে চাওয়া হয়েছিল, উনি নাকচ করেছেন, আমরা বাহাবা দিয়েছি। তা আমরা তো মনে করি প্রধানমন্ত্রী যেটা চান সেটাই তো ওনাদের হওয়ার কথা, কিন্তু প্রধানমন্ত্রীর হয় না, ওনাদের নিচ থেকে এটা হয়। এই যে আমাদের প্রভাব বলয় তৈরি করা, আমরা এখানে তো সংশোধনী পাশ করতে করতে অনেক সময় চলে গেছে, শুধু নাম সংশোধন করতে, বিগত ফ্যাসিস্ট সময় যেগুলো হয়েছিল। আবার এই সংস্কৃতিগুলো আমাদের মাঝে। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপর বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সবাই বলছিল সংসদ জিমিয়ে গেছে, সবাই বোর ফিল করতেছে, তা আমার কাছে লাস্টে মনে হলো খুব ভাইব্রেন্ট হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় সদস্য রুমিন ফরহানা বলেছেন প্রতীকী ছাঁটাই, আসলে তিনি এনেছেন মিতব্যয়ী ছাঁটাই, প্রতীকীটা 1 টাকা হয়। বলেছেন রাজনীতি পেশা এবং আমলা পেশা এই 2 জায়গাতেই দুর্নীতি হয়। দুর্নীতি 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 সব জায়গায় হয় মাননীয় স্পিকার, ঘুরে ফিরে সব দোষ রাজনীতিবিদের হয়। কিন্তু যতগুলো ফাইল স্বাক্ষর হয় লাস্টে রাজনীতিবিদকে স্বাক্ষর করতে হয়, ওই জন্য সব দোষ তার। এর বেশি বলতে চাই না। তিনি বলেছেন রূপপুরে বালিশ দুর্নীতি হয়েছে, পর্দার দুর্নীতি হয়েছে, সব কিছু মেগা প্রজেক্টের মেগা দুর্নীতি হয়েছে, ব্যাংক লুট হয়েছে। সেই জন্যই তো দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন দুর্নীতি দমন কমিশন করার প্রস্তাব এসছে। আমরা এটা স্ট্যাটিউটরি একটা অর্গানাইজেশন হিসেবে শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গঠন করব বলে আমরা দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত অধ্যাদেশটা তখন গ্রহণ করিনি। এখন আলোচনা শুরু হয়েছে এবং বাংলাদেশের একটি শক্তিশালী দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বলেছেন কমিশন চেয়ারম্যান যাদেরকে নিয়োগ করতে হয় তাদের কিভাবে নিয়োগ করা হবে সেজন্য সার্চ কমিটি। সার্চ কমিটি তো আছে, আগের আইনেও ছিল এবং সেই অধ্যাদেশটা গ্রহণ করা না গেলেও আগের আইনটা রিভাইভ হয়েছে, ওখানেও সার্চ কমিটি আছে। সেই সার্চ কমিটি অনুসারে দুর্নীতি দমন কমিশনটা গঠন করার জন্য, সার্চ কমিটি গঠনের জন্য যেই কমিটি গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছিল, দয়া করে কালকে মাননীয় প্রধান বিচারপতি অনেক দিন পরে তার প্রতিনিধি নিয়োগ করেছেন, বহু দিন গড়িয়ে গেছে। হয়তো আপনারা মনে করে নিয়েছেন সরকার আন্তরিক না। সরকার আন্তরিক ছিল, চিঠি দিয়েছে সার্চ কমিটি গঠন করা হবে, দুর্নীতি দমন কমিশন গঠন করা হবে, কিন্তু আমরা সহযোগিতাটা পাইনি। গতকালকে কেবল সই করে দিয়েছে। এখন সার্চ কমিটি গঠিত হবে, দুর্নীতি দমন কমিশনও গঠিত হবে, দুর্নীতির সমস্ত বিষয় অ্যাড্রেস করা হবে। তবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এটা হচ্ছে একটা মধ্যবর্তী ব্যবস্থা। দুর্নীতি দমন কমিশন আইনটা পার্লামেন্টে নিয়ে আসলে বিলটা, তখন একটা আরও শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গঠন হবে, আইনটা গঠন হবে, তখন আমরা সেখানে আলোচনায় অংশগ্রহণ করতে পারবো। আলোচনার ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে একটি দুর্নীতি দমন কমিশন আইন গঠিত হবে। কিন্তু মধ্যখানে আমাদেরকে দুর্নীতি দমন কমিশনটা ফাংশনাল করার জন্য একটা সার্চ কমিটির মধ্যে দিয়ে, আগের আইনটার মধ্যে দিয়ে একটা কমিশন গঠন করে ফেলতে হবে। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় সদস্য এইটা বলেছেন যে দুর্নীতির অর্থ পাচারের যে টাকা পাচার হয়েছে দেশ থেকে সেটা ফিরিয়ে আনার ব্যবস্থা। আমরা এখানে অনেক আলোচনা করেছি। একদিন আমি একটা কাগজ নিয়ে এখানে কিছু তথ্য দিয়েছিলাম, সেটা হচ্ছে স্টেট অফ দি স্টেট ইকোনমি সিন্স 2009 to 2023। এটা হচ্ছে স্টেট অফ দি বাংলাদেশ ইকোনমি, যেটা পাস্ট রেজিম ফেসিস্ট গভর্নমেন্টের সময় কী অবস্থায় ছিল তার উপর একটা হোয়াইট পেপার রেডি করা হয়েছিল। সেটা রিপোর্টটা পেশ করা হয়েছিল মাননীয় প্রধান উপদেষ্টা ইন্টারিম গভর্নমেন্টের কাছে। এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন প্রখ্যাত অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। এখানে সামারিতে 1 লাইনে শুধু বলি, কারণ সময় বেশি নেই, সবাই মাগরিবের নামাজের সময় চলে আসছে।
29,25,000 কোটি টাকা, ক্ষেত্রমতে প্রায় 30 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। শুধু ব্যাংকিং খাতে যে লুটপাট হয়েছে সেটা দিয়ে বলা হয়েছে, রাজনৈতিক বিবেচনায় যে ব্যাংক লোন দেওয়া হয়েছে সেটাতে 24টা পদ্মা সেতু করা যেত। তো সুতরাং এগুলো অ্যাড্রেস করতে হবে, সমস্ত পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে হবে, সবার সহযোগিতা সেখানে আমরা চাই। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য শফিক সাহেব, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তিনি বলেছেন কমিশনের জবাবদিহিতা নিশ্চিত করা হবে, সেটা আইনের মধ্যে আমরা আনবো, নিশ্চিত করার জন্য যা যা সাজেশন আপনারা দিবেন। তো এইখানে অন্য একটা প্রসঙ্গ নিয়ে এসছে, কালকে সেই ডিবেটটা শেষ হয়েছে, আমাকে স্কোপ দেওয়া হয়নি সেই পাল্টাটা বলার জন্য। ভালোই হয়েছে আপনি বলেছেন যে রেপের একটা দর্শনের কথা বলেছেন। এটা মানে স্পিকার, আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের সম্মানিত আমির সাহেব একটা স্ট্যাটাস দিয়ে বলেছিলেন, জিশান নিখোঁজ হওয়ার 19 ঘন্টা পার হয়ে গেল, সরকার এখনো উদ্ধার করতে পারেনি, কি করছে? তো সেজন্য 19 ঘন্টা পার হওয়ার পরে মাননীয় স্পিকার সরকার কি করেছে সেই বয়ানটা দিয়েছিলাম। এইটা সরকারের পক্ষে দায়িত্ব। এখন কালকে আমি বুঝিনি আসলে তারা কি দর্শনের পক্ষে কথা বলেছে না বিপক্ষে কথা বলেছে মাননীয় স্পিকার। কারণ মাননীয় মন্ত্রী, আমরা তো দুর্নীতি দমন কমিশন নিয়ে আলাপ করছি। ঠিক আছে, এটার উপরেই শেষ তাইলে দুর্নীতিতেই যাচ্ছে মাননীয় স্পিকার। দুর্নীতির ক্ষেত্রে বলেছে উচ্চ এবং নিম্ন দুর্নীতি। আইনে কিন্তু ডেফিনেশনে উচ্চ দুর্নীতিও নাই, নিম্ন দুর্নীতিও নাই। দুর্নীতি এবং দুর্নীতি একই ডেফিনেশন। এখানে দুর্নীতি ছোট হয় না, বড়ও হয় না। যেমন দর্শন ছোট হয় না, বড় হয় না, সবই সমান। রামিসা আর জিশান সবই সমান দর্শনের ক্ষেত্রে। মানে স্পিকার, একটার বিচার চাইবে আর একটা চাইবে না, তা হয় না। আমরা দুর্নীতি দমন কমিশনকে যেহেতু শক্তিশালী করতে চাই, এটা জাতির প্রত্যাশা, সেজন্য এখানে কিছু ইনফ্রাস্ট্রাকচার আছে, কিছু আইনে আছে, কিছু রেভিনিউ বৃদ্ধি আছে, সব মিলিয়ে যেই অর্থটা ব্যয় হয়ে গিয়েছে সেটা তো ইন্টারিম গভর্নমেন্টের সময়ে হয়ে গেছে, আগামীতে আরও হয়তো আসবে। সুতরাং এই ব্যাপারে ছাঁটাই প্রস্তাবগুলো নামঞ্জুর করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আপনাকে, আর তারপরে তো ভোট হবেই। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য বেগম রুমিন ফারহানা ও মোহাম্মদ শফিকুল ইসলামের ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের প্রস্তাব মতো দুর্নীতি দমন কমিশন খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 20,79 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 55 সংসদে গৃহীত হলো। আজান দিয়ে দিস তো। আমরা আর 5 মিনিটে শেষ করতে পারি। হ্যাঁ, মুজিবুর রহমান সাহেব বলেন, কি বললেন বুঝলেন?